বটিতে কখনো কলগেট লাগিয়ে দেখেছেন? আলু ছিলনি দিয়ে মাছ কেটেছেন কখনো? আর পায়ে নুন লবণ দিয়ে পা ফাটা কখনো দূর করেছেন? এরকম ধরনের 10খানা টিপস কিচেন আপনাদের সাথে আজকে কিন্তু এটা শেয়ার করব। হে গাইস, আসসালামু আলাইকুম। বকবক না করে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু একদম জ্যান্ত মাছ। তো এগুলো যদি ঘরে আমি কেটে নিই তাহলে কিন্তু অন্তত 20-30 টাকা বেঁচে যাবে। কারণ এই মাছগুলো যদি আমি বাজারে কাটতে যাই তাহলে অন্তত 2 কেজি মাছে 20-40 টাকা নিয়ে নেবে। তো আমি কিভাবে কাটি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে না মাছটা জলে ভিজিয়ে রেখে তারপরে জলটা ঝরিয়ে মাছগুলোকে শুকিয়ে নেবেন। তারপরে এইরকম আলু ছিলনি, দেখো এটা কিন্তু একটু বেশ বড় সাইজের মাছ ছিল। আলু ছিলনি দিয়ে পুরো আঁশগুলোকে ছাড়িয়ে তারপরে আমি কিন্তু কাঁচি দিয়ে এই লেজার বলো, তারপরে এই সাইডের যত পালকগুলো মাছের থাকে ওগুলো কিন্তু আমি কাঁচি দিয়েই কাটি। যদি তোমাদের অসুবিধা হয় ওটা আগে কেটে নিতে পারো। আমি আগে কেটে নিয়েছিলাম, তারপরে আঁশ ছাড়িয়ে লাস্টে আমি লেজ কেটেছি। আর কানকোগুলো দেখো, অনেকে কি করে জানো তো, এরকম কাঁচি দিয়ে পিসও করে, কিন্তু আমি পিস কোনোদিন করিনি। আজকে তোমাদের সামনেই করে দেখবো এরকম হয়। ফার্স্ট টাইম কাঁচি দিয়ে ট্রাই করলাম মাছ কাটা, তো মোটামুটি ভালোই হলো। এগুলো কিন্তু বেশি দাম নেয়নি, এই কাঁচিগুলো আমার 20 টাকা নিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এগুলো পার্শে মাছ ছিল আর কিছু চারাপোনা ছিল। এগুলো থেকে তো একদম কাঁচি আর ছিলনি দিয়েই কেটেছে, এগুলোতে তো কোনো বটি আমি ইউজ করিনি। জানো তো বন্ধুরা, এইভাবে যদি কাটো না মাছগুলো তাহলে না তোমাদের বসে বসে অনেকক্ষণ ধরে মশার কামড় খেয়ে আর কি কাটতেও হবে না। কারণ মশার কামড় তো খেতেই হয় মাছ কাটার সময়। আমরা তো বেশিরভাগই কলতলায় বসে মাছ কাটি, তো ওখানে তো মশা থাকেই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো মাছগুলোকে কাঁচি দিয়ে কেটে পুরো একদম ফ্রেশ করে নেক্সট স্টেপ নিয়ে চলে এলাম। এই যে আলু ছিলনি দিয়ে যদি আমরা একটু ছিলি না আলুটা বন্ধুরা, তাহলে কিন্তু অনেকটা আলু সেভ হয়। আমি কিন্তু আলু ছিলনি দিয়েই বেশি ছিলি। আর এই নিচে যদি কোনো একটা ম্যাট রেখে দাও তাহলে কিন্তু রান্নাঘরটা নোংরা হবে না। এরপরের টিপসে দেখো কি আছে। অনেকে নতুন গৃহিণী তারা কিন্তু ভাতের মারে ভাত গালতে খুবই ভয় পায়। আমি কিন্তু সত্যি খুব ভয় পাই। তাই আমি এরকম একটু বড় মাপের ছিদ্র থালার মতন, দেখো থালাটা ছিদ্র, এইটার মধ্যে আমি প্রতিদিন ভাত গালি। জানো তো বন্ধুরা, আমার একটা চালও পড়ে না, মানে একটা ভাতও পড়ে না, আর আমার হাতে গরমও লাগে না। এবার দেখো বন্ধুরা, আর একটা টিপস এখানে দেখো, এগুলো কিন্তু আমি রোজ করি বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কারোর দেখানো না, এগুলো আমার নিজের বুদ্ধির খেলা। এটা দেখো, একটা এমসিল আছে, এটা যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবে। এখানে দুটো কালার থাকে, একটা কালো একটা হলো হোয়াইট। এরকম কড়াইয়ের ঢাকনা কিন্তু অনেকেরই ফেটে যায়। ফ্রাই প্যানের ঢাকনা, কড়াইয়ের ঢাকনা খুলে যায়, ফেটে যায়, ভেঙে যায়। তো ওগুলোকে ফেলে না দিয়ে এরকম একটু এমসিল একটা এনে, বেশি দাম নেয় না, 30 টাকা মতন নেয়। তো ওইখানে দুখানা কালার থাকে, দুটোকে না অল্প অল্প নিয়ে ভালো করে আটার মতন হাতে একটু মেস করে নেবেন। নেওয়ার পরে এরকম দিয়ে যেখানে আর কি সাঁটাবেন যে জিনিসটা, সেই জায়গায় এটা এরকম করে আটকে দেবে। দেওয়ার পরে অন্তত 1 ঘন্টা এটাকে আর ধরবে না। এখনো কিন্তু নরম আছে বলে ঘুরছে। এবার যখন শক্ত হয়ে যাবে তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর ওটা কিন্তু ঘুরবে না। দেখো বন্ধুরা, পুরো একদম টাইট হয়ে গেছে। এটা জলে পড়লেও তোমার খুলবেও না, ভাঙবেও না, কিচ্ছু হবে না। ফেভিকুইক দিয়ে যদি আটকানো হয় এগুলো কিন্তু জলে পড়লে 2-3 দিন পরে খুলে যায়, কিন্তু এটায় কোনো দিন খুলবে না। তোমার কড়াই ফুটো হয়ে যাবে কিন্তু এটা খুলবে না। দেখো আমার ওয়াইপারটা এরকম মাঝখান দিয়ে ব্যান্ড হয়ে গেছিলো বাথরুমের। আমার বাচ্চা ছোট, ও আর কি এরকম খেলতে খেলতে ভেঙে ফেলেছিল। দেখো এইখানটায় জয়েন্টটা, এই যে। তো আমি না ওইটার মধ্যে আমি এমসিল লাগিয়ে একটা সেলুটেপ উপর থেকে মেরে দিয়েছি। দেখো সেলুটেপটা মেরে দিয়েছি এই কারণে, এমসিলটা লাগানোর পরে দেখতে খারাপ লাগছিল আর বাচ্চা বারবার গিয়ে ধরছিল। তো আমি এটা লাগিয়ে দেওয়া তো ও আর ধরতে পারি না। আমি পরেই টেপটাকে খুলে ফেলি, তখন কিন্তু এরকম কালোই হয়ে যাবে। এরকম টিপসগুলো যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে বন্ধু করে ভালোবাসা দিও। দেখো বন্ধুরা, এটা একটা পুরনো রং তুলি ছিল, মানে রং করার ব্রাশ ছিল। তো আমরা এই যে শোকেস বলো, তারপরে আলমারি বলো, এই চিপা চাপাগুলো পরিষ্কার করতে গেলে আমাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়। তো এই পুরনো ব্রাশগুলো ফেলে না দিয়ে এই ব্রাশগুলোকে কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারি। আর কিভাবে কাজে লাগাচ্ছি দেখো বন্ধুরা, এই চিপার মধ্যে কোনো কাপড়ও ঢোকে না আর আঙুলও ঢোকে না, কিন্তু এই যে একটা ব্রাশ, ও কিন্তু একদম সুন্দর করে ফ্রেশ করে কাজগুলোকে করে দিচ্ছে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হচ্ছে আমার। এটা অনেক ধুলো জমেছিল, আমি কিন্তু অনেক দিন ধরে এটা পরিষ্কার করিনি। এরপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু সবাই মোচা, থোর, কাঁঠাল এরকম ধরনের জিনিস, এঁচোড় মানে
এরকম ধরনের জিনিস আমরা বটিতে কাটি, কাটার পরে কিন্তু এরকম আঠা লেগে থাকে, সহজে উঠতে চায় না। স্কচ ব্রাইট বা যে কোনো দিয়ে উঠাই যখন, তখন কিন্তু ওগুলোতে আঠাগুলো লেগে যায়। তাই তোমরা যখন এরকম ধরনের জিনিস কাটবে, তারপরে একটু হাতে কলগেট নেবে। কলগেট নিয়ে ভালো করে এই তোমার কি বলে বটির মধ্যে ভালো করে মাখাবে। কথাগুলো আটকে যাচ্ছে বন্ধুরা, জ্বর সর্দি কাছে তার জন্য জড়িয়ে যাচ্ছে কথা। যাই হোক, এবার দেখো কলগেটটা দিয়ে এরকম করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষবে বন্ধুরা। দেখো কত সুন্দর, পুরোনো স্কচ ব্রাইট, এটা কিন্তু আমি নতুন স্কচ ব্রাইট ইউজ করিনি, এটা ফেলে দেওয়া স্কচ ব্রাইট, মানে আমি ফেলে দেবো, এরপর আর এটা ব্যবহার করবো না। দেখো ধোয়ার পরে বন্ধুরা কত সুন্দর চকচক করছে, একটা কিচ্ছু লেগে নেই। আর এইভাবে ঘষলে না বন্ধুরা, তার দিয়ে বটিটা ধার অনেক দিন থাকে। বটি ধার করতে তোমার কোনোদিনও হবে না, এইভাবেই 2-3 দিন পর পর ঘষে দিলে ধার কিন্তু 1 নম্বর থাকে। তারপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু সবসময় বেশিরভাগ দিনই আটা মেখে ফ্রিজে রেখে দিই। তো একদিন পর বা পরের দিনকে বানানো হয়, তো আটাগুলো উপর থেকে একটা শক্ত লেয়ারের মতন হয়ে যায়। তো ওই শক্ত লেয়ারটা যাতে না হয়, এটা কিন্তু আমার কালকে রাতেরই আটা মাখা, তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এইভাবে রেখেছিলাম। এবার আমি তোমাদেরকে বলছি কিভাবে রেখেছিলাম। আমি যখন আটাটা মাখি, তখন আমি এপিট ওপিট একটুখানি সয়াবিন অয়েল বা সাদা তেল মেখে তারপরে আমি এরকম ঢাকনা দিয়ে রাখি, তো রুটিগুলো ফোলেও সুন্দর আর দাগও থাকে না। এবার দেখো বন্ধুরা, এই ডিব্বাগুলো দেখছো তো, এগুলোর সবকটারই প্যাচ কাটা, কোনোটার ঢাকনা ফাটা, কোনোটার প্যাচ কাটা, তো এগুলো আমি ফেলিনি। এগুলো দেখো আমার রান্নাঘরে কিন্তু অনেক কাজে লাগে। একটার মধ্যে আমি বড় বড় হাতা খুন্তি, একটা ছোট, একটার মধ্যে এই কাঁচি টাচি এগুলো রেখেছি। তোমরাও এই টিপসটা ফলো করতে পারো না ফেলে দিয়ে। এরপরে দেখো বন্ধুরা, বাসন মাজার সাবান যারা ইউজ করো, এখন তো অনেকে লিকুইড ইউজ করে, তো আমার ঘরে কাজের মাসি আছে, তো আমি লিকুইড আনি না, এটা দিয়ে করি। তো দেখো বন্ধুরা, এইভাবে জলটাকে ঝরানোর পরেও কিন্তু ওর মধ্যে অনেকটা করে জল জমা থাকে। তো এরকম একটা স্কচ ব্রাইট দিয়ে আঙুল দিয়ে একটু চাপ দিলেই জলটা কিন্তু পড়ে যায়। তারপরে তোমরা ঢাকনা দিয়ে এরকম রেখে, এরপরে স্কচ ব্রাইটগুলো ধোয়ার পরেও কিন্তু বন্ধুরা স্কচ ব্রাইটগুলো অনেক গন্ধ ছাড়ে। মানে বাসন মাজার যে স্কচ ব্রাইটগুলো, ওগুলো যতই ধুয়ে রাখি না কেন, ভেজা থাকার কারণে ওগুলো কিন্তু গন্ধ ছাড়ে। তো এরকম পুরোনো একটা বাসন মাজারই বাটি, দেখো এই যে এই নিচে যে সবুজ রঙের বাটিটা দেখছো, এটা কিন্তু একটা সাবানেরই বাটি, ভেঙে গেছে। তা ওইটার মধ্যে এরকম ফুটো ফুটো ঝুড়ি কিনতে পাওয়া যায়, 10 টাকা নেবে বন্ধুরা। এই ঝুড়ির মধ্যে স্কচ ব্রাইটগুলো ধুয়ে ভালো করে চিপে রেখে দেবে, আর বাড়তি যেটুকু জল থাকবে ওটা কিন্তু নিচে বাটিতে পড়ে যাবে, তখন আর গন্ধ ছাড়বে না। এই টিপসটা তোমরা ফলো করতে পারো। এবার দেখো এই লেবু আর নুন দিয়ে আমি কি করি। এই লেবুটা কিন্তু আমার ফেলনা লেবু, মানে খাওয়া হয়ে গেছে, আমি এখন ফেলে দেবো লেবুটাকে। তো লেবুটা না ফেললেও কি করছি, দেখো লেবুর মধ্যে কিন্তু অনেকটা লেবু এখনো আছে, খাওয়ার পরেও কিন্তু আমাদের অনেকটা থাকে। এই হাতের মধ্যে আর পায়ের মধ্যে ভালো করে ডলবো। দেখো বন্ধুরা, অনেকেরই না পা ফাটার সমস্যা থাকে শীতকালের আগে বা শীতকালের পরে। যারা এরকম ধরনের টিপসটা ফলো করবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা, কারোর পা ফাটবে না। এইভাবে একটু নুন লবণ দিয়ে পরিষ্কার করে তারপরে পাটা হালকা গরম জলে ধুয়ে নেবে। কোনো রকম পেডিকিউর করার পার্লারে গিয়ে দরকার হবে না, পা তো ফাটবেই না, পায়ে আলাদা একটা নতুনত্ব শাইন থাকবে। বন্ধুরা, আমি এটা কিন্তু কাউকে দেখে বলছি না, এটা আমি ট্রাই করি। তোমাদের যদি এই টিপসগুলোর মধ্যে একটাও ভালো লেগে থাকে বা তোমরা যদি করে থাকো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।